নিজের বোনের লাশের পাশে বসে আছে অন্তর। একজন ভাইয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে। মেয়ে হলে নিশ্চিত অন্তর এখনো হাউমাউ করে কাঁদত। পুরো হাসপাতাল ভারী হয়ে উঠত অন্তরের আত্মচিৎকারে। কিন্তু ছেলে মানুষ যে এইভাবে কাঁদতে পারে না। কষ্টেই তাদের দম বন্ধ হয়ে আসে, বুকের ব্যথা হয়, তবুও শব্দ করে কাঁদতে পারে না তারা। অন্তর ঋতুর মুখটা সাদা কাপড়ে ঢেকে দিল। তার বোন যাদের জন্য মারা গেল তারা তো এখনো জীবিত। আচ্ছা, এই সমাজে বিচার ব্যবস্থা এত দুর্বল কেন? দর্শক দিবাদি ঘুরে ফিরেই মাথা উঁচু করে বাঁচে, আর ভিকটিম হয়তো সুইসাইড করে, নয়তো বেঁচে থাকে সমাজের মানুষগুলো তাদের মেরে ফেলে। জাহিন অন্তরের সাথে সবকিছু সামলি ঋতুকে কবরস্থান করে এসে অন্তরের পাশে বসলো। অন্তরের চোখেই তখন জ্বলন্ত আগুন শিখা, হৃদয় দহনের অনল। জাহিন অন্তরের কাঁধে হাত রেখে বলল, তুই এইভাবে ভেঙে পড়লে আঙ্কেল আন্টিকে কে সামলাবে? অন্তর হঠাৎ জাহিনের গলা চেপে ধরে বলল, তোর বিড়াল কি করছিল সেই স্থানে? জাহিন ঠান্ডা মাথায় বলল, তুই কি পাগল হয়েছিস? মেরিনা বাসায় পৃথিবীতে এইরকম দেখতে বেড়ালার অভাব নেই। তাহলে ঋতু তোর নাম কেন নিতে চাইছিল? ঋতু আমাকে ভালোবাসে, তুই জানিস তো। হয়তো শেষবারের মতো আমার সাথে দেখা করতে চাইছিল। বিশ্বাস কর, ঋতু বেঁচে থাকলে আমি ঋতুকে বিয়ে করতাম। তুই নিজেকে সামলে নে। আমি ঋতুর সাথে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ একত্রিত করি। এদেরকে ছাড়বো না। আমি কি করে নিজেকে সামলাবো? আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা কুলুষিত করেছে, মেরে ফেলেছে আমার বোনটাকে। ওই তো সেই দিনই আমার বোনটা ফুচকা খাওয়ার বায়না ধরলো। আমাকে মান্নাতের সাথে কথা বলতে হবে। হতে পারে যারা মান্নাতের সাথে এই জঘন্য কাজ করেছে তারাই ঋতুর সাথে এমনটা করেছে। আমার বোন ফুটে ওঠার আগে ঝরে গেল। পৃথিবীর থাকা মানুষ নামক পশুগুলো বাঁচতে দিল না আমার বোনটাকে। ওদের আমি ছাড়বো না। বাসায় চল। সায়না নয়নার সাথে কথা বলা শেষ করে মিতা বেগমের রুমের দিকে চলে গেল। নয়নার খাবার শেষ করে উঠে বসলো। সুন্দর দেখে একটা জলপাই রঙের শাড়ি পরলো, চুলগুলো আছড়েই বেনি করে নিল, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালো, আয়নায় নিজেকে দেখে নিজেই সরিয়ে এলো। আবারও গেল আয়নার সামনে, ড্রেসিং টেবিলের থেকে কাজল তুলে চোখে লাগালো। শেষবারের মতো নিজেকে আয়নায় দিকে হিজাব ঠিক করে নিল। পেছন থেকে মেহানুর বলে উঠল, বয়স কম হলেও ছেলে বশ করার কল কৌশল ঠিকই জানো দেখি। আপু আপনি তা এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? ওনার সাথে একটু বাইরে বের হব। তুমি কি এই সংসার সামলাতে পারবে? পারবো না কেন? না পারলেও ধীরে ধীরে শিখে নেব। তোমার বরকে খুশি করতে পারবে তো? নয়না শক্ত গলায় বলল, এইসব কেমন কথা আপু? আমার বর আর আমার মধ্যকার বিষয় নিয়ে কথা বলার আপনি কে? আমরা কে কাকে কতটুকু খুশি করতে পারবো সেটা আমরা দুজনেই জানলে হবে। আমার দেরি হচ্ছে, আমি বের হব। তো তোমাকে ধরে রেখেছে কে? আমার রুম থেকে আমি চলে যাব, আপনি কি করবেন? মেহিনুর বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বয়সের চেয়ে কথার ধার বেশি। এক ছেড়ে পাকা মেয়ে। নয়না রুমের দরজা বন্ধ করে বেরিয়ে এলো। এই দুটা মানুষকে ঠিক বুঝতেই পারে না নয়না। উদ্ভট লাগে দুইজনকেই। মিতা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে পড়ল। সায়না বলল, ভাবি তুমি তোমার দেবরকে বোঝাবা। এত পাগল হয়ে যাচ্ছ কেন? পুরুষ মানুষ যদি একবারই বুঝতে পারে তুমি তার জন্য পাগল, তাহলে সেই তোমাকে মূল্য দেবে না। নিজের ব্যক্তিত্ব ধরে রেখে তারপরেই প্রেম ভালোবাসা। কিন্তু ওই ডাক্তারকে আমি চাই। বুঝলাম চাও, তাই বলে উদ্ধার হওয়া যাবে না। আচ্ছা ভাবি, এখন থেকে কম কম ভালোবাসা প্রকাশ করব। নয়না জিহানকে কল করলো। জিহান নয়নার কল কেটে দিয়ে ব্যাক করলো। এই বিষয়টা ভালো লাগে নয়নার। পুরুষ মানুষের ছোট ছোট কাজেই যত্ন লুকিয়ে থাকে। নয়না রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিরিজান, কত দূর এসেছে? আগে বলুন, সকাল সকাল আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলেন? নাহিদের সাথে দেখা করতে। সেইখান থেকে নাহিদকে নিয়ে অন্তরের বাসায় এসেছি। তো বলে যাওয়া যায়নি বুঝি? তুমি ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। আচ্ছা শোনো, তুমি ভিডিও কল করো। আমি করছি। ভিডিও কল কেন? দেখতাম বউটাকে কেমন লাগছে। সেই সকালই এক নজর দেখে এসেছি, এখন তো মন পড়া দেখার জন্য। আহা গো, শুনুন আমি তো আসছি। সরাসরি দেখতে পাবেন, মোবাইলে দেখতে হবে না। হবে না কেন? আমি দেখবই। কি বাচ্চামো করছেন? আপনি কিন্তু পাইলট জিহান রোজ চৌধুরী ভুলে যাচ্ছেন। তোমার কাছে আমি শুধু তোমার হাজব্যান্ড, যে কখনো তোমার কাছে বাচ্চাদের মতোই আবদার করবে, আবার কখনো রোমান্টিক বরের মতো আবদার ভরিয়ে দেবে। চুপ করুন, পাশে সায়নাই আছে তো, মুখে কিছু আটকায় না। এমন কি বললাম? আমি কি বলেছি তোমাকে কোলে নিয়ে ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করে? নাকি বলেছি তোমার কোমরের তিলটা আমাকে আকর্ষণ করে? নাকি বলেছি? কথা শেষ হওয়ার আগেই নয়না বলল, চুপ করুন বেশরম লোক। বউয়ের কাছে আবার কিসের শরম? শরম তো সব লুটিয়ে দিয়েছি তোমার উপর বউ। আপনি শুধরাবেন না, কোনো চান্স নেই, উল্টো বিগড়ে যাব। সামলাতে পারবি তো? আপনাকে আমি কেন সামলাবো? আপনি কি পিটার খাওয়া বাচ্চা নাকি? পিটার খাওয়া বাচ্চা না হই পুরো আস্তা বউকে খেয়ে ফেলার রোমান্টিক বর তো। নয়না খট করে কল কেটে দিল। লোকটার মুখে কিছুই আটকায় না, যা মুখে আসে তাই বলে। সায়না বলল, এত লজ্জা পেলে হবে না পিচ্ছি ভাবি, আমি এইসব কিছুই শুনিনি। আহা কি রোমান্টিক প্রেম। তবে জানো আম্মু কি বলে?
কি বলে পুপ্পি? বিয়ের প্রথম বছরই থাকে রসমালাইয়ের মতো প্রেম, দ্বিতীয় বছর থাকে মিষ্টির মতো প্রেম, এরপরই পুরো জীবনই করলার মতো। নয়না হেসে বলল, দারুণ কথা তো। তবে একসাথে থাকতে থাকতে তো একজন আরেকজনের অভ্যাস হয়ে যায়। সবার হয় না। বর্তমানে যে হারে ডিভোর্স বেড়েছে, কেউ কম্প্রোমাইজ করতে রাজি না। অথচ কম্প্রোমাইজ না করলে বিবাহিত জীবন মেনটেন করা যায় না। যে কোনো একজনকে হালটা ধরতে হয়। সবাই এখন বেটার খোঁজে, যাকে পেয়ে যায় তার কদর কমে যায়। নয়না বলল, হয়তো। গাড়ি এসে অনিকেতের বাসার সামনেই থামলো। অনিকেত কফিতে চুমুক দিতে দিতে বলল, দেখ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব না। আমি সিরিয়াসলি বলছি, আমি বিয়ে করব না। আর করলেও আমার মতো অসহায় কাউকে করব। আমি ছেলে মানুষ, সফল একজন ডাক্তার। তারপরেও আমাকে যদি রিজেক্ট হতে হয় পিত্ত পরিচয়ের জন্য, তাহলে আমার মতো অবস্থানে মেয়েদের কি ফেস করতে হবে? ওসব ইমোশনাল কথাবার্তা বাদ দে। আমি পুপ্পির সাথে কথা বলবো। তোকে সাইনা ভালোবাসে, তোর ওকে বিয়ে করতে হবে। আমি তো ভালোবাসি না, কারণ আমি ভালোবাসার সীমা রেখা জানি। তুই মিথ্যা বলছিস, তুই জানিস তুই ভুল। সাইনাকে তুই অল্প হলেও মনে জায়গা দিয়েছিস। নিজের মনের সাথে কেউ মিথ্যা বলতে পারে না। আমি বিয়ে করব না। সাইনা রুমে ঢুকে বলল, মগের মুল্লুক তো বিয়ে করবেন না, বিয়ে করতেই হবে। আজ এক্ষুনি বিয়ে করব। ভাইয়া, কাজী টাজি কি লাগিয়ে নিয়ে আসুন। আজ ডাক্তার অনিকেত মাহমুদের সাথে সাইনার বিয়ে। ব্যাস, এরপরে আর কোনো কথাই শুনবো না। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবেন না মানে কি? মানে আমি আপনাকে বিয়ে করব না। আপনার বাবা মা যদি আপনাকে আমার হাতে তুলে দেয়, তবেই আমি আপনাকে নিজের ঘরে নেব, নয়তো কোনো দিনই না। আপনার বাবা মা জন্মের পর থেকেই আপনার জন্য যা যা করেছে, সেই সব বিনিময়ে তাদের অসম্মান আর লজ্জার উপহার দিবেন। বাসায় চলে যান। নয়না বলল, ভাইয়া, আপনি একদমই ঠিক কথা বলেছেন। আগে পুপ্পিকে রাজি করাতে হবে, তাদের মানিয়ে তবেই বিয়ে। রেজা বলল, তাহলে এখন কি করব? কি করবে মানে কি? অনিকেত ভাইয়াকে নিয়ে আমরা সবাই পুপ্পির বাসায় যাব। অনিকেত বলল, যদি মানা করে দেয়? মানা করলে 100 বারে যাবেন। একবার দুবার কতবার মানা করবে শুনি? কাউকে সারা জীবনের মতো নিজের করতে চাইলে আঠার মতো লেগে থাকতে হয়, যাতে ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে বলে, দিয়ে দিলাম নিজেকে তোমায়। নাহিদ বলল, রেজা, তুই জিতেছিস, ভাবির মতো বউ পেয়েছিস। আচ্ছা শোন, তোরা যা, আমাকে বাসায় যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। সো আপডেট জানাবি কিন্তু। রেজা বলল, শালা, তোর ইম্পর্টেন্ট কাজ বলতেই তো ভাবির জারি খাওয়া যা। ভালো বউ পেয়েছিস তো তাই বুঝছিস না। আমার মতো বউয়ের মতো বউ পেলে বুঝতে জীবনের প্যারা কাকে বলে। প্যারা হলো ভালোবাসা। যা, ভাবির কাছে যা। আসি ভাবি। আর হ্যাঁ, এরপরের বাড়ি আমাদের বাসায় যাবি কিন্তু। জি ভাইয়া, ইনশাল্লাহ যাব। নাহিদের সাথে সবাই একসাথে বের হলো। নাহিদ নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাহিন বলল, তোমরা গাড়ি নিয়ে এসেছো? জিহান চুপচাপ কিছু একটা ভেবে নয়নাকে উদ্দেশ্য করে বললে, তুমি শিওর তুমি পুপিকে রাজি করাতে পারবে? কেন, আপনি শিওর না? আপনার পুপি আপনি তো আমার চেয়েও ভালো চিনবেন। তুমি আমাকে আপনি করে কেন বলো? তুমি তোমার পার্সোনাল প্রপার্টি, তো সবসময় তুমি করে বলবে। আর একবার আপনি করে বললে খবর আছে। আহাগো এত বড় একটা দামড়া বেডা, আমি তুমি করে বলবো? এই শিক্ষা আমি পাইনি। আর কয়টার খবর মিস্টার প্লেন ড্রাইভার? আহাগো বাটার মাশরুম, তুমি হাঁটুর বয়সী, এমনি বলি। তোমার কণ্ঠকর্ম দেখলে যে কেউ বলবে। শুনো, তুমি আমার 3 কবুল পড়া বউ, অতএব আমি যা বলবো সবসময় তোমার শুনতে হবে। না শুনলে কিন্তু থেরাপি চলবে, চুমু থেরাপি। আপনি তো আমার কবুল বলা ছাড়া হাজব্যান্ড, আপনার কথা আমি কেন শুনবো? আহারে ময়নার মা, তোমার বাবা নিজেই তোমাকে আমার কাছে সঁপে দিয়েছে। এখনো কানে বাজে তোমার বাবার মুখের কথা। আমি মাহবুব তালুকদার আমার একমাত্র কন্যা সুনয়না তালুকদারকে নাজিম চৌধুরীর বড় পুত্র জিহান রোজ চৌধুরীর সাথে 10,52,000 টাকায় মোহর ধার্য করিয়া বিবাহ দিচ্ছি। তারপরে কি হয়েছে? তারপর আর কি? কাজী সাহেব বলল, বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আমিও বললাম আলহামদুলিল্লাহ কবুল। এই তো তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে গেলে সারা জীবনের জন্য। ওয়েট, তুমিও তো পর্দার ওপাশ থেকে কবুল কবুল বলেছিলে, সো আমি যা বলবো তা তো শুনতে হবে। অনিকেত পাশ থেকে বলল, তোরা তোদের প্রেম বাড়িতে যে করিস, যেখানে সেখানে পীড়িত করার বেদাতা নেই, লজ্জা রাখ শালা। নয়না বলল, ভাইয়া জানেন কি হয়েছে? কি হয়েছে বনু? আমার তো বাসার সবাই টেনশনই কি হবে, নিরঞ্জনা আপনি পালিয়ে গেল। হঠাৎই আমার বাপ আমার হাত ধরে বলে, তোমার বিয়ে হয়ে গেছে নয়না, কিছু নেওয়ার থাকলে ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে একটু পরে যেতে হবে। আমি তো এই কথা শুনে সব শোক ভুলে হাসিতেই ফেটে পড়লাম। ওই মুহূর্তে এর চেয়ে বড় জোক আমার কাছে আর কিছুই মনে হয়নি। জোকও সত্যি হয়ে গেছে, তাই না? এর চেয়ে বড় শখ কি ছিল জানেন? কি? এই প্লেন ড্রাইভার শয়তান বেডা সবার মাঝখান থেকে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে ফেলেছে। গাড়ির দরজা বন্ধ করতে আমি অজ্ঞান। থাক বানু, সেই সব আর মনে করতে হবে না।
মনে করো ওই ঝড় এসেছিল তোমাদের এক করতে, সেই ঝড় তোমাদের জন্য মঙ্গল বয়ে এনেছিল। নয়না আর কোনো উত্তর দিল না, গাড়ির গ্লাসের বাহিরে দৃষ্টি স্থির করলো। সাইনাদের বাসায় এসে সবাই নাস্তা করলো। জাহিন বলল, পুপি, ও আমার ফ্রেন্ড অনিকেত মাহমুদ, আমরা ওর জন্যই সাইনাকে পছন্দ করেছি। তোমার আপত্তি না থাকলে এগোতে পারি। তা বাবা, করো কি তুমি? ডাক্তার, BSMMED মেডিকেল কলেজ হসপিটালের কর্মরত, আর অবসরে 2টি চেম্বারও রোগী দেখি। কিসের ডাক্তার তুমি? কার্ডিওলজি। বাবা মা ভাই বোন মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি? অনিকেত থমকালো, সে এই প্রশ্নটাকে ভয় পায়। নয়না বলল, ভাইয়ের পুরো নাম অনিকেত তালুকদার, আমার বড় ভাই। সাইনার মা খুশি হয়ে বলে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই এই বিয়েতে। অনিকেত শান্ত সুরে বলল, আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। জানি না ওনারা পৃথিবীতে আছেন কিনা। আমি এতিমখানায় বড় হয়েছি, বাকিটা আপনার উপরেই ডিপেন্ড করছে। সাইনার মা চুপ করে থাকলো কিছু সময়, এরপরে নীরবতা ভেঙে বলল, তোমরা যাও, আমি পরে ভেবে চিন্তে জানাবো। অনিকেত বলল, আপনার উত্তর না হলেও আমার বিন্দুমাত্র মন খারাপ হবে না। আমার সব আছে, কিন্তু পিতৃর পরিচয় নেই। আজ আসি আন্টি, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। অনিকেত উঠেই বের হয়ে গেল। জাহিন নয়নার পেছন পেছন বের হলো। অনিকেত বলল, রেজা, তোর কাজ হয়ে গেছে, তুই বের হ। আমাকে সান্ত্বনা দিতে হবে না, বাস্তবতা মেনে নেওয়ার মতো মেয়োচারি আমার আছে। নয়নাকে উদ্দেশ্য করে বলল, কিউট ভানু, তুমি কিন্তু লাকি গার্ল। রেজা ছেলে হিসেবে তো ভালোই, তবে হাজবেন্ড হিসেবে বেশ। সবসময় একে অপরের ছায়া হয়ে থেকো, সম্পর্ক মজবুত রাখো, বিশ্বাস ভরসা, কখনো এই দুইটাকে হারাতে দিও না। অনিকেত চলে যেতে জিহান নয়নাকে বলে, তাড়াতাড়ি চলো তো। আহারে, আমরা যাচ্ছি কোথায়? হানিমুনে যাচ্ছি। আগো মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার প্লেন আপনাকে ড্রাইভ করতে ডাকছে। সো তার কাছে ছুটে যেতে হবে, সেই খেয়াল আছে? দরকার পড়লে তোমাকে সাথে করে নিয়ে যাব। হানিমুন হবে বিমানের কপিতে। আহাগো, শখ তো কম না? শখ কম হবে কেন, শখ তো বহুত। চলুন বাসায় যাব। বাসায় না, তোমার সাথে নিরিবিলি প্রকৃতির কিছু হৃদয় স্পর্শে কথোপকথন আছে, যেখানেই শুধু তুমি, আমি আর আমাদের হৃদয়ের কথা হবে। আপনার বাসার রুফটপ কি কম নিরিবিলি? তাছাড়াও সাইড ফুল রুমের মধ্যেই দরজা বন্ধ করেই বুঝি হৃদয়ের কথা বলা যায় না? রোমান্টিক কথা বলার জন্যই রোমান্টিক প্লেস লাগবে বেব। হাঁটুর বয়সী তো, তাই তুমি এসব বুঝো না। আমাকে হাঁটুর বয়সী না বললে নিজেকে কাকুর বয়সী বলতেই তো পারেন। কি বললে? আমি কাকুর বয়সী? 18 বছর যুবক, দ্য মোস্ট হ্যান্ডসাম ক্যাপ্টেন জিয়ান রোজ চৌধুরী। 17 বছর জ্বলন্ত রূপন্তী কেশরী সুনয়না চৌধুরী। আমিও তোমার রূপে জ্বলতে চাই। নয়না কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ছুঁয়ে দিলে জ্বলে যাবেন, আমি আগুন কন্যা। জিহান নয়নার কানের কাছে ঘেঁষে বলে, দুষ্টু বউ, তুমি ছুঁয়ে দিলে আমি জ্বলন্ত অগ্নিগির। আমার উত্তাপেই তুমি বিষ্ণু হয়ে যাবে। ছুঁয়ে দাও বেব।